সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেদিন লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন ২০২৫ সালের ২৫ ডিসেম্বর, সেদিন ৩০০ ফিটে যে বক্তব্য তিনি দিয়েছিলেন তার শুরুতেই তিনি বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান, অর্থাৎ তার নিজস্ব একটা পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়, বিএনপি 2/3 মেজরিটি অর্জন করে। ১৭ই ফেব্রুয়ারি এই সরকার শপথ গ্রহণ করে এবং মন্ত্রিসভা গঠন হয়। এই সরকার গঠিত হওয়ার পর যখনই কোনো অপরাধ ঘটে, যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে, যখনই কোনো ক্রাইম হয়, তখনই অনেকেই বলা বলি করছেন নিশ্চিতভাবে জনাব তারেক রহমানের প্ল্যান হচ্ছে এটা, সেই কারণেই এগুলো হচ্ছে। অনেকেই বুঝতে পারছিলেন না জনাব তারেক রহমানের প্ল্যানটা কি। এখন ধীরে ধীরে স্পষ্ট হওয়া শুরু করেছে যে এখন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তার বাস্তবিক প্ল্যানটা কি। আমি আগামী কয়েক মিনিট এমন কিছু কথা বলবো যার মধ্য দিয়ে আপনারা অন্তত আঁচ করতে পারবেন তারেক রহমানের প্ল্যানটা কি। দেখেন, ঈদের দিন, ঈদুল আজহা, যেদিন একজন সরকার প্রধান খুব আহামরি কাজ নেই, একটা নিরলস দিন কাটাতে পারতেন, কিন্তু আমরা দেখলাম জনাব তারেক রহমান গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। তার যে আয়ত্ত যতটুকু রয়েছে সেটুকুর মধ্যেই তিনি ঘুরলেন এবং বর্জ্য ব্যবস্থাপনা দেখলেন। ঢাকা শহরের ময়লা পরিষ্কার হয়েছে কিনা, কোরবানি পশু জবাই দেওয়ার ফলে যে ময়লা তৈরি হয়েছে সেটা ঠিকঠাকভাবে পরিষ্কার হয়েছে কিনা সেটা তিনি পর্যবেক্ষণ দেখলেন। যেখানে যেখানে দেখলেন যে অসঙ্গতি রয়েছে সেখানে সেখানে তিনি তীব্র প্রতিক্রিয়া জানালেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললেন। আমরা দেখলাম সিটি কর্পোরেশনের 2 জন কর্মকর্তাকে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বীর শাহে আলম। ঢাকা দক্ষিণের যিনি এখন মেয়রের পদে আছেন অর্থাৎ প্রশাসক, সেই প্রশাসক আব্দুস সালাম তার গাড়িতে ছিলেন। তাদেরকে দেখিয়ে দিলেন এইখানে এখানে ঠিক করতে হবে, এগুলো দ্রুত অপসারণ করতে হবে এবং কোন কোন জায়গায় কিভাবে পরবর্তীতে কাজ করতে হবে সেগুলো তিনি দেখিয়ে দিলেন। তারেক রহমান শনিবারও অফিস করেন, ঈদের দিনও অফিস করলেন এবং তিনি তার জনগণের খেয়াল রাখলেন। তার যতটুকু আয়ত্ত রয়েছে সেটুকু তিনি ঘুরে দেখলেন এবং বললেন এগুলো এগুলো ঠিক করার জন্য। এটা কিসের ইঙ্গিত বলে আপনারা দেখতে পাচ্ছেন? আমি স্পষ্টত একটা গুড গভর্নেন্সের একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। শেষ কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে এভাবে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা দেখেছেন ঈদের দিন বলতে পারেন? আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল দেখিনি, তখন আমার জন্মই হয়নি। জিয়াউর রহমানের শাসনামল আমি দেখিনি, এরশাদের শাসনামল দেখিনি, বেগম জিয়ার প্রথম শাসনামল আমি দেখিনি, শেখ হাসিনার প্রথম শাসনামল আমি দেখিনি। বেগম জিয়ার দ্বিতীয় শাসনামল 2001 থেকে 2006 যে শাসনামল সেটা আমি দেখেছি, ছোট ছিলাম। এরপরে 2009 থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত আমি শেখ হাসিনার শাসনামল দেখেছি। কখনোই আমি এই ঘটনা দেখিনি। ঈদের দিন একজন প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা দেখছেন এবং অসঙ্গতি দেখে কর্মকর্তাকে বরখাস্ত করছেন এবং সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এই ঘটনা বাংলাদেশে খুব বিরল। এখানে কি শেষ? ঢাকা শহরে এখন যানজট অনেকটাই কমেছে এবং সড়ক ব্যবস্থাপনায় অনেক শৃঙ্খলা ফিরেছে ঢাকা শহরে। আমি ঢাকা শহরে বসবাস করি, আমি নিজে একটি মোটরসাইকেল আছে, আমি এটা দিয়ে চলাচল করি। আমি দেখি মানুষের ট্রাফিক আইন মানার ক্ষেত্রে কি পরিমাণ পরিবর্তন এসেছে সেটা আমি দেখতে পাচ্ছি। এটা কিসের কারণে? এআই ক্যামেরা বসানোর কারণে? শুধুমাত্র তা না। আপনি ঢাকা শহরে শেষ কবে বড় গাড়ি বহর দেখেছেন যাদেরকে প্রোটোকল দিয়ে পার করা হচ্ছে? অন্তত আমি বিএনপি সরকারের শাসনামলে দেখিনি। জনাব তারেক রহমান চাইলে খুব সহজে গুলশানে থেকে যখন তিনি সচিবালয়ে অফিস করতে যান, কিংবা তার বিএনপির কার্যালয় থেকে যখন বা সচিবালয় থেকে যখন বিএনপি কার্যালয়ে যান, বা তার গুলশানের কার্যালয় থেকে যখন বিএনপি কার্যালয়ে যান বা দলীয় কাজে যান, তিনি খুব সহজেই চাইলে প্রোটোকল নিয়ে পার হতে পারতেন, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে পার হতে পারতেন। তিনি সেটা পার হননি, বরঞ্চ তিনি মানুষের সঙ্গে চলাচল করেছেন। এমনকি তিনি যানজটের সিগন্যালে আটকে থেকেছেন, সেটার ভিডিও আমরা দেখেছি। অনেকেই বলতে পারেন ভিডিওগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং একটা পপুলিজম তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে। যেটার জন্যই করা হোক, প্রধানমন্ত্রীর আচরণ তো আমাদের সামনে আসছে। একজন প্রধানমন্ত্রী যখন সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, যখন জ্যামে দাঁড়িয়ে থাকেন, তখন মানুষের মধ্যে এটা থাকে আমার শহর এটা, এখানে জ্যাম হবেই, যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকছেন আমি কোন এমন মানুষ হয়ে গেলাম যে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, এবং তিনিও ট্রাফিক আইন মানতে বাধ্য হচ্ছেন।
এবং আমি দেখতে পেয়েছি জেব্রা ক্রসিংয়ের আগেই দাঁড়াচ্ছে এখন গাড়িগুলো, এটার পরে দাঁড়াচ্ছে না। এটা গেল আরেকটা উদাহরণ, ঈদের দিনের একটি উদাহরণ। ঢাকা শহরে যে ট্রাফিক আইন নিয়ে বড় পরিবর্তন এসেছে এবং যেখানে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে মানুষের আচরণের একটা বড়সড় পরিবর্তন এসেছে, সেখানে বড়সড় প্রভাব রেখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিটাই এই প্রভাব রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। এখানেই কি শেষ? আপনি বিএনপির মন্ত্রী প্রতিমন্ত্রীদের সর্বশেষ খুব বাজে মন্তব্য কখন দেখেছেন? 3 মাসের বেশি সময় হয়ে গেল, 100 দিন পার হয়েছে এই সরকারের মেয়াদ। আপনি হাতে গোনা কয়টা মনে করেন যে মন্তব্য, এমন মন্তব্য যেগুলো সমালোচনা করার মতো, কয়টার কথা বলতে পারেন? আমি যদি বলি সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমের যে বক্তব্য চাঁদাবাজি নিয়ে, সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। মীর শাহ আলমের চট্টগ্রামে যে ভিজিট করে তিনি যে বক্তব্য দিয়েছেন যে এখানে আমি কোনো পানি দেখতে পাচ্ছি না, জলাবদ্ধতা দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একটি বক্তব্য নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। জাইমা রহমানকে নিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, যদিও সেই বক্তব্য সত্য ছিল, কিন্তু অনেকেই সমালোচনা করেছেন। ফাঁকে ফুঁকে আরও 2-1 মন্ত্রী প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। সর্বশেষ ববি হাজ্জাজ যে বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় নিয়ে, সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু এর বাইরে বাকি সবার বক্তব্য নিয়ে কি আপনি আহামরি সমালোচনা করতে পারেন? আচ্ছা, শেখ রবিউল আলম তিনি যে একটা বক্তব্য দিয়েছেন চাঁদাবাজি, যে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজিকে তিনি এক ধরনের বৈধতা দিয়ে যে বক্তব্য দিলেন, এরপরে কি তার কোনো বিরূপ বা সমালোচনা করার মতো খুব বড়সড় কোনো মন্তব্য বা বক্তব্য শুনেছেন? শুনেননি। এই জায়গায় লাগামটা টেনেছে কে? নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন। এই জায়গায় স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই লাগাম টেনেছেন এবং তিনি বলেছেন এরকম কথা বলা যাবে না। প্রতিমন্ত্রী মীর শাহ আলম হঠাৎ করে খুব প্রভাবশালী হয়ে উঠছেন, হঠাৎ করে তাকে আমরা প্রতিমন্ত্রী হইতে দেখলাম এবং তিনি খুব ক্ষমতাধর একজন হিসেবে সমাজে আবির্ভূত হলেন। চট্টগ্রামে যখন তিনি গেলেন, চট্টগ্রামের মানুষ যখন জলাবদ্ধতায় তীব্র কষ্ট করলেন, তখন তিনি গিয়ে বললেন এখানে আমি কোনো পানি দেখতে পাচ্ছি না। সেখানকার মেয়র, যে মেয়র মানুষের কাছে খুবই জনপ্রিয়, বিএনপিরই ডাক্তার শাহাদাত হোসেন, তিনি যখন মিডিয়ার সামনে কথা বলছিলেন, তখন মীর শাহ আলম তাকে থামিয়ে দিচ্ছেন এবং যে আচরণ ফুটে উঠেছে সেটা নিয়ে বিএনপির নেতাকর্মীরাই সমালোচনা করেছেন। তারপরে কি তার কোনো ওই রকম কর্মকাণ্ড দেখেছেন? দেখিনি। আমি গত কয়েকদিন মীর শাহ আলমের বক্তব্যই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে হঠাৎ করে তিনি কিছুটা আড়াল হয়ে গেছেন। যেমনটা প্রধানমন্ত্রী নীরবে নিভৃতে কাজ করছেন, ঠিক সেভাবেই কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সেভাবেই চলার জন্য বলেছেন। অর্থাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের লাগাম এমনভাবে টানা হচ্ছে যে অতিরিক্ত কথা বললেই বা বাড়তি কথা বললেই যে বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, যে বক্তব্যের তীব্র সমালোচনা তৈরি হবে, এরকম বক্তব্য পরিহার করার জন্য স্পষ্টত নির্দেশ দেওয়া হচ্ছে এবং এমনকি খুব কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। এগুলো কিসের পরিচায়ক? আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি কিভাবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লাগামহীনভাবে বক্তব্য দিয়ে গেছে, বিরোধীদের আক্রমণ করে গেছে। এই সময় কি সেগুলো দেখা যাচ্ছে? খুব আহামরি দেখা যাচ্ছে না। যেমনটা আওয়ামী লীগের আমলে দেখেছি, এর 10%ও আমরা দেখতে পাচ্ছি না। যেমনটা জামাত বলছে, এনসিপির নেতারা বলছে, তার 10%ও বিএনপির নেতাকর্মীরা বলছে না, বা বিএনপির এমপি মন্ত্রীরা বা শীর্ষস্থানীয় নেতারা বলছেন না। কারণ কি? এর কারণ একটাই, প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয় কাজ দিয়ে মানুষের হৃদয় অর্জন করতে চাচ্ছেন। তিনি এখন পর্যন্ত খুব আহামরি পপুলিস্ট কোনো বক্তব্য দেয়নি। সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন আমি চাইলে খুব সহজেই পপুলিস্ট বক্তব্য দিতে পারি, কিন্তু আমি সেটা দিচ্ছি না, আমাকে কাজ করতে হবে, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। তিনি ঠিক সেদিকেই হাঁটছেন এবং এই দিকে যে হাঁটছেন, এর মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয় অর্জন করছেন এবং একটা আস্থার প্রধানমন্ত্রী হয়ে উঠছেন। আগামী দিনে কি ঘটে আমি সেটা বলতে পারবো না। অনেকেই বলতে পারেন যে আমি প্রধানমন্ত্রীর ব্যাপক বন্দনা করছি, কিন্তু একজন প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে যদি জনগণের কথা চিন্তা করেন, তিনি যদি তার নেতাকর্মীদের বিরূপ কাজে লাগাম টেনে ধরেন, তাহলে তো এটা সুশাসনেরই একটা উদাহরণ মাত্র। সেই উদাহরণটাকে আমরা প্রশংসা করলে আমাদের অসুবিধা কোথায়? তিনি তো আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবেন এবং আমি মনে করি জনাব তারেক রহমান এখন পর্যন্ত সরকারের 100 দিনের রাইট ট্র্যাকেই আছেন এবং এই ট্র্যাকে তিনি যদি থাকেন, তার সরকার বাংলাদেশের মানুষকে সুশাসন দিতে পারে। তবে এখান থেকে যদি বিচ্যুতি ঘটে,
তাহলে বাংলাদেশের মানুষ সুশাসন থেকে বঞ্চিত হবে। ঠিক আগের সরকারগুলো যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ঠিক একইভাবে এই সরকারও সেই পথে হাঁটবে বলে আমি মনে করি। তবে সোফার এখন পর্যন্ত এই সরকার খুব ভালোভাবে, বিশেষ করে সরকারের শীর্ষ পর্যায়ে খুব ভালোভাবেই সব কিছু ম্যানেজ করে জনগণের হৃদয় অর্জন করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।